কি রে রতন, এরকম মাথায় হাত দিয়ে বসে আছিস কেন বাবা? কি আর করব, কাজকর্ম কিছু নেই, খাবো কি বলো তো মা? ভগবানের মার, কি আর করবি বল। অভিশাপ লেগেছে মা, অভিশাপ লেগেছে। কত বিঘা ফসলি জমি আমাদের, কত ফসল হতো, অভাব বলে কিচ্ছু ছিল না। হ্যাঁ রে বাবা, যখন তোর বাবা বেঁচে ছিলেন কত পরিশ্রম করতেন মাঠে, সোনার ফসল ঘরে তুলতেন, নবান্ন উৎসব হতো, ভাত বেড়ে কত লোকজন খাওয়াতেন। কিছুদিন আগেও তো এমনটি ছিল না, এখন কেন এমন হলো? দেখ বাবা, এটা উপকূলীয় অঞ্চল, সাগর তো বেশি দূরে নয়। গ্রামের প্রান্তে যে বাঁধটি, সেটাই ছিল আমাদের রক্ষা কবচ। ভগবানের মতো পুজো করতাম তার। সে আগলে রাখতো আমাদের জমি জমা। এখন কি যে হলো, দফায় দফায় ঘূর্ণিঝড়, এমনটি বাপু আগে কখনো দেখিনি। সে তো পঞ্চায়েত প্রধানও বলেছেন, অতিরিক্ত জলোচ্ছ্বাসের কারণে বারবার বাঁধ ভেঙে যাচ্ছে, লোনা জল ঢুকে যাচ্ছে চাষের জমিতে। কত ধান হতো, সবজি হতো। কপাল পুড়েছে আমাদের মতো এখানকার আরো সবার আয় রোজগার ছিল এই জমি থেকে। এই জমি আর কোনোদিন আগের মতো হবে কি? এখন ওপরওয়ালাই ভরসা। আজ বিকেলে পঞ্চায়েতের সভা আছে, বাইরের থেকেও লোক আসবে শুনেছি, দেখি গিয়ে কি হয়। বড় মুরগিটা ডিম দেওয়া শুরু করেছে, কদিনের মধ্যেই আরো দুটো হয়তো দেবে। দেখিস না বাবা, কটা হাঁস যদি জোগাড় করতে পারিস। সে দেখছি, তবে মা, শুধু কটা হাঁস মুরগি রেখেও তো আর সংসার চলবে না। কি যে হবে কে জানে। জমি আছে, তাও চাষের উপায় নেই। তোর বাবা খুব মন খোলা লোক ছিল রে, সবাইকে কত উপকার করত। কেউ যদি তোর মতো হাল ছেড়ে দিত, তাহলে তাকে বলতো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। দেখি পঞ্চায়েতে কি ঠিক হয়। গত কয়েক বছর ধরে যা চলছে, কখনো ঝড়, কখনো তুফান, কখনো নদীতে জলোচ্ছ্বাস, চাষের জমি সবই নষ্ট। আমরা কি করে বাঁচি বলুন তো মোড়ল মশাই? সে তো জানি উপেন, প্রকৃতির মার বছরের পর বছর সইতে হচ্ছে আমাদের। ঝড়ের দাপটে লোনা জল ঢুকলো জমিতে, সে অবশ্য আগেও হতো। আমরা তখন ধান চাষের বদলে চিংড়ির চাষ করতাম। চিংড়ির চাষেরাই মন্দ ছিল না, কিন্তু গত বছর যে নদী বাঁধ ভেঙে গেল, নদীর সব বালি ঢুকে গেল জমিতে। সেটাই তো সর্বনাশ করলো আমাদের। আগে জমিতে নোনা জল ঢুকলে সেটা থাকতো বছর দুয়েক, বৃষ্টির জলে আবার জমি আগের মতো হতো, তারপর ধান চাষ করা যেত। এখন জমিতে যা বালি, তাতে না তো চিংড়ি চাষ হচ্ছে, না তো ফসল। আগের বাঁধ ভেঙে যাওয়ায় নতুন বাঁধ হয়েছে গ্রামের অনেক ভেতরে, তাই তোমাদের এই নদী পাড়ের জমিগুলোর এই অবস্থা। আপনি কিছু একটা করুন মোড়ল মশাই, না হলে পরিবার শুদ্ধ পথে বসবো। তা তো বুঝি, অনেকেই রুজি রুটির আশায় শহরের দিকে পাড়ি দিচ্ছে, কিন্তু সেখানেই বা ভালো কাজ কি পাবে? চাষবাস ছাড়া আর তো কোনো জ্ঞান নেই। গায়ে খেটে যা কাজ পাবে, কিন্তু তাতেই বা সংসার চলবে কি? না না, ভিটামাটি ছেড়ে কোথাও যেতে চায় না। আমাদের এখানে থেকেই কিছু একটা রোজগারের উপায় করতে হবে। একটা অনুদান আসার কথা আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করা যায়। দেখে যা খোকন, আজ 3টে মুরগি ডিম পেড়েছে। এই নিয়ে বেশ কয়েকটা ডিম হলো। আজ বাজারে গিয়ে বিক্রি করে আসি, সেই টাকায় একটু বাজারও করা যাবে। সত্যি মা, তুমি কিছুতেই হাল ছাড়বে না দেখছি। এই কটা ডিমে আর কত টাকা পাবে শুনি, যে তা দিয়ে বাজার করবে? আজও দুপুরে গলা ভাত খেয়ে নেব। না রে বাবা না, আমি হার মানবো না। ডিম বেচে যে কটা টাকা হয় হবে, তা দিয়ে কিছু নিয়ে আসবো। দেখিস, কদিন ধরেই তো শুধু ভাত খাচ্ছিস বাবা। চাল যা ছিল তা তো একদিন শেষ হবেই, কিছু উপায় তো বার করতে হবে। মোড়ল মশাই বললেন কিছু একটা অনুদান পাওয়া যাবে, তখন চাল ডাল কিনে রাখবো। না রে বাবা না, অনুদানের টাকায় চাল ডাল কিনলে হবে না। চাল ডাল তো একদিন শেষ হয়ে যাবে। এমন কিছু কিনতে হবে যা দিয়ে রোজগার করা যায়। তাই তো, ঠিক বলেছ তুমি, কিন্তু কি করা চাই বলো তো? দেখ বাবা,
এই জমিতে ধান চাষ হবে না, চিংড়িও নয়। তাই ভাবছি একটা গরু কিনলে পেছনে পানা পুকুরটার পাড়ে একটা চালা আছে না, সেখানে রাখবো। গরু হলে দুধও হবে, তাছাড়া ঘুঁটেও দেওয়া যাবে। কিন্তু গরু কি করে পালন করতে হয় তা তো জানি না আমি। তাতে কি, আমি তো জানি। আমার বাপের বাড়িতে দুটো গরু ছিল, কালী আর ধবলি। আমি তোকে সব শিখিয়ে দেবো। সেই ভালো মা, গরুই কিনবো, তোমার মুরগির পাল আর আমার গরু। আমি হাটে যাচ্ছি মা। সাবধানে যা বাবা। ভালো দেখে একটা ধবলি গরু কিনে আনিস, বেশ শান্তশিষ্ট দেখে নিবি, কেমন? আচ্ছা মা, তুমি যা যা বলে দিয়েছো সেইভাবেই আনবো। বাহ, এখানে তো অনেক গরু, দরদাম করে দেখি। গরু কিনবেন বাবু? খুব ভালো জাতের গরু আছে। এই সাদা গরুটা তো বেশ ভালো। হ্যাঁ, ধবলি, খুব ভালো গরু, এটাই নিয়ে যান। পছন্দ যখন হয়েছে একটু কম সম করেই দিয়ে দিই। মা, মা, দেখো দেখো কাকে নিয়ে এসেছি। ও মা, তাই তো, কি সুন্দর গরু। আয় আয়, ভেতরে নিয়ে আয়। রাস্তায় কোনো অসুবিধা করেনি তো? না গো মা, ভারী শান্ত গরু, আমার সাথে সাথে চলে এলো। ওকে কি খাওয়াবে মা? আমি সব ব্যবস্থা করে রেখেছি, হাত পা ধুয়ে খেতে বস। আজ একটা মাছ ধরেছি ওই পেছনের পানা পুকুরে। অনেকদিন পরে আজ মাছ ভাত খাবো। আচ্ছা মা, গরুটার কি নাম রাখবো? কেন? ধবলি। ওকে দেখে আমার বাপের বাড়ির ধবলির কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি মা, এই ধবলি আমাদের খুব পয়ামন্ত। ও আসার পর থেকেই সংসারের হাল একটু একটু করে পাল্টাচ্ছে। কেন রে, আমার মুরগিরা কি দোষ করলো? ডিম বিক্রি করেই তো প্রথমবার বাজার করে এনেছিলাম। তা ঠিক, তবে ধবলির দুধ বেচে আমাদের 2 পয়সা যা আসছে। শুধু দুধ কেন, গোবর দিয়ে ঘুঁটে বানিয়ে রান্নাটাও তো হয়ে যাচ্ছে। পাশে ওটা কি দেখ। কি মা, পাশে তো জমি, তাতে লবণ জল। ওখানে কি আর দেখবো? ওদিকে ওদিকে তাকাতেও মন চায় না আর। যেখানে গোবর জমাতাম সেখানে দেখ ভালো করে। তাই তো, এ তো একটা লাউ গাছের চারা, কি সুন্দর নকনক করছে। কিন্তু সব গোবরের গুণে বাছা। আমি ভাবছি এই গোবর দিয়ে আর কি গাছ লাগানো যায়। নারকেল গাছগুলো তো সব বেঁচে আছে, কটা নারকেল পেড়ে দিস তো বাছা। আচ্ছা মা, পেড়ে দিচ্ছি। তুমি আবার এই অভিশপ্ত জমির পাশে এসে দাঁড়িয়ে আছো। তোমাকে তো বলেইছি এই জমির মায়া ছেড়ে দাও, কিছু হওয়ার নেই এই জমির। মায়া রে বাপু, ভীষণ মায়া। এ জমি তোর বাপ ঠাকুরদার। তোর বাপ এখানে ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলাতো, আর আমার মায়া থাকবে না? এ জমি আমি এত সহজে কিছুতেই নষ্ট হতে দেব না। কি আর করবো মা, ভাগ্যের পরিহাস। শুনেছি সারা বিশ্বে তাপমাত্রা বাড়ছে, সমুদ্রের জল বাড়ছে ধীরে ধীরে। এরকম কত জমি খেয়ে নেবে কে জানে। হোক তা, কিন্তু তা বলে হাল ছাড়লে হবে না। আমি ভাবছি গোবর মাটিতে যদি এত সুন্দর লাউ চারা হতে পারে, তাহলে 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 কি মা? তাহলে গোবর মাটি যদি এই জলে ভাসিয়ে রাখা যায়, তাহলে তো তার উপর বীজ ফেলে চারা বানানো যাবে। কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই লোনা জলে গোবর মাটি ভাসাবে কি করে? সব গলে যাবে তো। ভাসবে ভাসবে কেন? পেছনের পানা পুকুরে দেখিসনি কচুরি পানা জলে ভাসে কি করে? নারকেলের ছোবাও ভাসে কি করে? তাই তো, তুমি কি ভাসমান ক্ষেতের কথা বলছো নাকি? হ্যাঁ, ঠিক তাই। চল তো পানা পুকুরের পাড়ে। আমরা ছোটবেলায় কচুরি পানা আর শ্যাওলা এক জায়গায় করে চেপে চেপে রাখতাম, তার উপরে আবার এক স্তর কচুরি পানা চেপে রাখতাম। এইভাবে 3-4 স্তর দেওয়ার পর বলতাম নরম বিছানা হয়েছে।
তারপর শ্যাওলা আর লতা পাতা দিয়ে বাদাম শক্ত করে। বুঝতে পেরেছি মা। এই কচুরি পানা আর শ্যাওলা দিয়ে যদি বেড তৈরি করতে পারি, তবে তা আমাদের ক্ষেতের নোনা জলের উপর ভাসিয়ে রাখা যাবে। ঠিক বলেছিস, তবে বেশ শক্ত করে চেপে চেপে বাঁধতে হবে। সঙ্গে দিবি নারকলের ছোবা, আর তার উপরে দিতে হবে গোবর আর লতা পাতা। এ তো ভাসমান ক্ষেত তৈরি হবে মা, তার উপর শাকসবজি চাষ করা যাবে। কি ঠিক হবে তো মা? আগে তো কখনো এভাবে চাষ করতে দেখিনি বাবা, তবে এরকম বিছানা বানিয়ে আমরা জলে অনেক ভেসেছি। আমরা বলতাম জলসজ্জা। তবে গোবর আর মাটি পেলে সবজি না হওয়াতে তো কোনো কারণ নেই। হবেই হবে মা, হবেই হবে। চলো চলো, এখনই শুরু করি। আজ তোর খুব খাটনি গেল রে বাবা। সে হোক, কাজটা তো হয়েছে। বেশ সুন্দর ভেসে থাকছে ওটা। তবে কাল বাঁশ পুঁতে বেঁধে দিতে হবে, যাতে ভেসে না যায়। আজ কিছু শাকসবজির বীজ ভিজিয়ে রাখলাম, কাল ছড়িয়ে দেব। আমি রোজ একটু একটু করে বেডটাকে বড় করব। দেখো, ঠিক হবে। যা লাগাবে তুমি তাই হবে। সত্যি রে, চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর শাক সবজি দুটোই হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাজারে নিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ধবলিকেও তাজা তাজা শাক পাতা খাওয়ানো যাবে। সত্যিই মা, সবই তোমার আর ধবলির জন্য। কি যে বলিস বাছা, আরে পরিশ্রম সবটাই তো তোর। তুমি ঠিক দেখো মা, ধীরে ধীরে আমি আবার পুরো জমিতেই ভাসমান চাষ করব, ঠিক বাবার মতো। মা, মা, তুমি তুমি কোথায়? এই তো এখানে। হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমাদের শাকসবজি খুব সুখ্যাতি হয়েছে মা। কোনো কেমিক্যাল, কোনো ভেজাল নেই বলে শাকসবজির স্বাদও খুব ভালো। মোড়ল মশাই বললেন একজন কৃষি অধিকর্তা আসবেন আমাদের ভাসমান ক্ষেত দেখতে। আমার কি আনন্দ হচ্ছে মা। ভালোই হলো। আর এই দেখ, আমাদের এই লাউ গাছে কত বড় একটা লাউ হয়েছে। আপনাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য। এরকম পতিত জমিকে আবার কৃষিযোগ্য করাটা প্রায় ভগবানের আশীর্বাদ পাওয়ার মতো। সত্যি খোকন, তোমরা মা বেটা তো আমাদের তাজ্জব করে দিয়েছো। তোমরা যদি সহায়তা করো, তবে গ্রামের আরো যাদের জমি এভাবে তলিয়ে গিয়েছে, তারাও আবার চাষবাস করতে পারে। আর আপনি কি বলেন খোকনের মা? আমরা খুব খুশি হব অন্যদের সাহায্য করতে পারলে। তবে এইভাবে ভাসমান খেতে তো আর ধান চাষ করা সম্ভব নয়, শুধু শাকসবজি ফলানো যেতে পারে। সে ঠিকই বলেছেন, তবে শাকসবজি ছাড়াও আপনারা বিভিন্ন মশলার চাষ করতে পারেন। গাছের চারাও খুব ভালো হয়, আমি লাউ চারা লাগিয়ে দেখেছি। বাহ, অসাধারণ! এইভাবে শুধুমাত্র জৈব সারের মাধ্যমে চারা তৈরি করা গেলে তার খুব চাহিদা থাকবে। এর অনেক বড় বাজার আছে। আমি নিজে দায়িত্ব নিয়ে যোগাযোগ করিয়ে দেব। তাহলে তো ভীষণ ভালো হবে। সত্যি খোকন, তুমি আর তোমার মা যা করে দেখালে তার জবাব নেই। সত্যি, এইভাবে ভাসমান বেড বানিয়ে চাষ হয়তো ভবিষ্যতে কৃষিকার্যের নতুন দিগন্ত খুলে দেবে। আমি কালই সভা ডেকে ইচ্ছুক চাষিদের এই পদ্ধতিতে চাষ করার জন্য উপদেশ দেব। আর আপনাদের অনুরোধ করব সবাইকে এই চাষের পদ্ধতি সম্বন্ধে জানাতে। অবশ্যই অবশ্যই, আমরা যথাসাধ্য চেষ্টা করব গ্রামের অন্যদেরও উপকার করার জন্য। আর হ্যাঁ খোকন, পঞ্চায়েতের পক্ষ থেকে তোমাদের একটা ছোট ডিঙি নৌকো উপহার দিতে চাই, যাতে সেটাই করে জলে ঘুরে ঘুরে সবার ভাসমান ক্ষেত পরিদর্শন করে তাদের পরামর্শ দিতে পারো। কেমন? সত্যি অনেক ধন্যবাদ আপনাদের। আজ তবে আমরা আসি। নমস্কার। ডাক শুনলেন তো? আমাদের বাড়িতে এসে ধবলি গরুর দুধের চা খেয়ে যাবেন না, তা কি হয়? তাই না ধবলি?